আমড়ার আচার তৈরি করছি একটু অন্যভাবে। সাধারণত আমরা আমড়ার আচার তৈরি করি গোটা গোটা আমড়াটাকে নিয়ে, কিন্তু আমি এখানে একদম আমার নিজের মনের মতো করে একটু অন্যভাবে করেছি। প্রথমে আমি কয়েকটা আমড়া ছিলে নিচ্ছি। এভাবে পিলার দিয়ে খুব ভালো করে ছিলে নিতে হবে, যেন কোথাও কোনো সবুজ অংশ না থাকে। সবুজ অংশ থাকলে কিন্তু খেতে একটু তিতা লাগবে, আবার একটু কষকষও লাগতে পারে। আর কোথাও যদি সবুজ থেকে যায় তাহলে কিন্তু ওই জায়গাটা সেদ্ধ হবে না। আমি এখানে 1 কেজি পরিমাণ আমড়া নিয়েছি। একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভাবে আমড়াগুলো ভালো করে ছিলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একটু সবুজ রয়ে গেছে, এটা আমি আবার একটুখানি ছিলে নিলাম। ঠিক এভাবে সবগুলো আমরা ছিলে নিতে হবে। হয়ে গেছে সবগুলো ছেলা। এবার একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে লবণ দিয়ে দিলাম। লবণটাকে একটু গুলিয়ে নিই। লবণটা এমনভাবে দিতে হবে যেন যখন আমি পানিটা একটু মুখে দিয়ে দেখব পানিটা লবণাক্ত মনে হয়। পানিটা লবণাক্ত না হলে আমড়ার কষ বা আঠা কিন্তু কোনোটাই যাবে না। সবগুলো আমরা আমি এভাবে ডুবিয়ে দিলাম। খেয়াল রাখতে হবে আমড়াগুলো যেন সব ভালো করে ডুবে যায়। ঘন্টাখানিক অপেক্ষা করছি। হয়ে গেছে। এবার আমড়াগুলোকে একটুভাবে কচলে নিচ্ছি, তাহলে আঠা যেটুকু বাকি থাকবে সেটুকুও চলে যাবে। সবগুলো আমরা এবার পানি থেকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। পানিটা কিন্তু নর্মাল টেম্পারেচারে ছিল। অনেকে কিন্তু আবার প্রশ্ন করতে পারেন যে আপু এটা গরম পানি কিনা। এবার একটা গ্রেটার দিয়ে আমি আমড়াগুলোকে ঠিক এভাবে গ্রেট করে নিচ্ছি। একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে গ্রেট করতে হবে। যতটুকু সম্ভব বিচিটার একদম কাছ পর্যন্ত আমরা আমড়াটাকে এভাবে গ্রেট করে নেব। আমি দেখাচ্ছি আপনাদেরকে। একটুভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে গ্রেট করতে হবে, তাহলে সবগুলো মাংস সুন্দরভাবে গ্রেট হয়ে যাবে। এটা প্রায় হয়ে এসছে। এভাবে গ্রেট করতে করতে যখন বাটিটা ফিল আপ হয়ে যাবে তখন কিন্তু বাটিটা থেকে গ্রেট করা আমড়াগুলো একটা অন্য বাটিতে তুলে নিতে হবে। ঠিক এভাবে, না হলে কিন্তু পরের আমড়াটা যখন আমি গ্রেট করব তখন কিন্তু ওটা আর গ্রেট হতে যাবে না। ঠিক এভাবে আবার ভর্তি হয়ে গেলে আবার একটু সাইডে সরিয়ে দেবেন অথবা অন্য একটা প্লেটে তুলে নেবেন। আর আটিগুলো দেখতে পাচ্ছেন ঠিক এভাবে আটিগুলো থাকবে। আর আটিগুলো কিন্তু আমি ফেলে দিব না, এটা একটা প্লেটে রেখে দিতে হবে। এবার একটা প্যানে আমি 2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি 2টি। একটু এভাবে ছিঁড়ে দিচ্ছি, তাহলে নাড়াচাড়া করার সময় সুবিধা হবে। একটু ফ্লেভার আসা পর্যন্ত ওয়েট করছি। ফ্লেভার আসতে হয়তো 5 থেকে 10 সেকেন্ড লাগতে পারে। এবার দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আধা চা চামচ। আবার একটু নাড়াচাড়া করছি। একটু ফ্লেভার আসা পর্যন্ত অপেক্ষা করছি। সাদা সরিষা বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। দিয়েই কিন্তু এটাকে খুব তাড়াতাড়ি নেড়ে দিতে হবে, না হলে কিন্তু এক জায়গায় দলা ধরে যাবে, আবার পুড়ে যাবে। আর এই সরিষা বাটা দেওয়ার সাথে সাথে কিন্তু তেলটা ফুলে যাবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আচারের নিয়মই এটা। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ। আবার নাড়াচাড়া করছি, ফুলে উঠছে। ঠিক হাতা দিয়ে একটুভাবে নাড়াচাড়া করলে কিন্তু তেলটা বাইরে পড়ে যাবে না। আদা বাটা দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। তেলটা যদি খুব ভালো হয় তাহলে কিন্তু চোখে অনেক ঝাঁঝ লাগবে। আর পুরো মশলা দেওয়ার সময় পুরো সময়টাই কিন্তু আঁচটা থাকবে একদম মিডিয়াম। হাতাটা দিয়ে একটুভাবে নাড়াচাড়া করে দেবেন, তাহলে কিন্তু তেলের যে ফুলা ভাবটা, যে ফেনা ভাবটা, সেটা আস্তে আস্তে কমে আসবে। দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ি 1 চা চামচ পরিমাণ। দিয়ে আবার নাড়াচাড়া করছি। মশলাগুলো কিন্তু সব ড্রাই, তাই খুব ঘন ঘন নাড়তে হবে। আর সাইডে যদি এরকম মশলা লেগে থাকে তাহলে হাতাটা দিয়ে মশলাগুলোকে নিচে নামিয়ে দিতে হবে, না হলে ওই মশলাগুলো পুড়ে কিন্তু তখন আচারটা তিতা লাগবে খেতে। এবার চুলোর আঁচটা একদম কমিয়ে নিয়ে যে আটিগুলো আমি রেখে দিয়েছিলাম সেগুলো চাকু দিয়ে ঠিক এভাবে একটু ফেরে দিয়ে দিচ্ছি। আটিটাতে কিন্তু বেশ কয়েকটা এভাবে চিড়ে চিড়ে দেবেন, তাহলে কিন্তু মশলাগুলো ভালো ঢুকবে আর আটিগুলো তখন খেতেও খুব ভালো লাগবে। সবগুলো দিয়ে দিলাম। এবার একটু নেড়ে দিচ্ছি। চুলার আঁচটা আবার একটু মিডিয়াম করে দিয়ে রান্না করছি 2 থেকে 3 মিনিট। আঁচটা যেহেতু বাড়িয়ে দিয়েছি তাই আবার এটা ফেনা হবে। আবার ঠিক একইভাবে হাতাটা দিয়ে নেড়ে নেড়ে ফেনাগুলোকে একটু বসিয়ে দিতে হবে। 2-3 মিনিট হয়ে গেলে আমি গুড় দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। গুড়গুলো কিন্তু একটুভাবে ভেঙে নিয়েছি। একদম আমি মিহি গুঁড়ো করে দিইনি, কারণ গুড়গুলো এমনি চুলার আঁচে গলে যাবে। দিয়ে কিন্তু আবার একটু নাড়াচাড়া করতে হবে। আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়ামের থেকে একটু কম আছে। কিছুক্ষণ একটু নাড়াচাড়া করছি, গুড়টা গলা পর্যন্ত একটু অপেক্ষা করছি। বেশিরভাগ গুড় কিন্তু গলে গেছে, 2-1টা গুড় একটু এরকম রয়ে গেছে, তো সমস্যা নেই, এটা বাকি আছে, গলে যাবে। এবার তেঁতুল দিয়ে দিব 2 টেবিল চামচ। তেঁতুলটা যদি এরকম গোলা বা দলা হয়ে থাকে তাহলে হাতাটা দিয়ে ঠিক এভাবে একটু ভেঙে ভেঙে দিতে হবে।
দেখতে পাচ্ছেন আমি হাতাটা দিয়ে সুন্দর করে ভেঙে দিচ্ছি। এবার বাকি 1 টেবিল চামচ পরিমাণ তেঁতুলটা হাত দিয়ে একটু আলগা করে দিয়ে দিলাম। আঁচটা কিন্তু একটু বাড়ানোর ফলে তেলটা আবার ফুলে উঠছে। এবার আমি যে গ্রেট করে আমড়াটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। আমড়াটা দেওয়ার পরে কিন্তু তেলটা আর ফুলবে না, তখন কিন্তু রান্না করতে অনেক সুবিধা হবে। এবার আবার খুব ভালো করে নাড়াচাড়া করছি যেন সব মশলা বা তেল গুড় সব খুব আমড়ার সাথে খুব ভালোভাবে মিশে যায়। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে এসে একদম ফুল করে দিতে হবে। দেখতে পাচ্ছেন তেঁতুলটা কিন্তু এখনও গলেনি। আমি হাতাটা দিয়ে আবার একটু এভাবে তেঁতুলগুলোকে ছাড়িয়ে দিচ্ছি। আর গুড়গুলো কিন্তু একদম খুব সুন্দরভাবে গলে গেছে। এটা যে জুসটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু গুড়েরই গলা অংশটা। খুব ভালো করে নাড়াচাড়া করছি একদম নিচ থেকে উপর, উপর থেকে নিচে, না হলে কিন্তু মশলা আর গুড় নিচে একদম লেগে যাবে, তখন কিন্তু আচারটা খেতে খুব বাজে লাগবে। সাইডের মশলা লেগে থাকলে আবার সেটা হাতা দিয়ে একটু প্যানের ভিতরে নিয়ে আসতে হবে, নাহলে ওই মশলাগুলো পুড়ে যাবে, খেতে তিতা লাগবে। ঠিক এভাবে সবগুলো মশলা মাঝখানে আনতে হবে। আবার নাড়াচাড়া করে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এই পর্যায়ে এসে কিন্তু আর তেলটা ফুলছে না, কালারটা কিন্তু খুব সুন্দর এসছে গুড় আর তেল মিলে, আর গন্ধটাও কিন্তু ঠিক সেই রকম বের হয়েছে। এটা কিন্তু এখন একটু ঘন ঘন নাড়তে হবে। এই আচারটা এখন চুলা রেখে কোনোভাবেই দূরে যাওয়া যাবে না। লবণ দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ। লবণটা আমি একটু পরে দিচ্ছি, এর কারণটা হচ্ছে আমড়াটা তেঁতুলটা কিন্তু অনেক টক, লবণটা পরে দিলে তখন খেতে একটু নোনতা নোনতা লাগে, খেতে খুব ভালো লাগে। আবার নাড়াচাড়া করছি। ভিনেগার দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। ভিনেগারটা দিলে আচারটা কিন্তু আসলে সহজে নষ্ট হয়ে যায় না, ফাঙ্গাস পড়ে না। আবার নাড়াচাড়া করছি। মোট কথা এই পর্যায়ে এসে এটা বারবার নাড়াচাড়া করতে হবে, একদম নিচ থেকে উপরে, উপর থেকে নিচে। এবার শুকনো মরিচ দিয়ে দিচ্ছি প্রায় 10-12টি। বোটাটা ঠিক এভাবে একটু ছিঁড়ে তারপরে দিতে হবে, আর একটু সাবধানে ভাঙতে হবে যেন বিচিগুলো বের না হয়ে যায়। বিচিগুলো বের হয়ে গেলে কিন্তু আচারটা খেতে অনেক ঝাল লাগবে। আর যদি আপনারা ঝাল করতে চান তাহলে সেক্ষেত্রে মরিচটাকে কিন্তু কেটেও দিতে পারেন। সবগুলো শুকনো মরিচ আমি দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করছি। যখন একটু শুকনো মরিচটা ভাজা ভাজা হয়ে আসবে তখন কিন্তু দারুণ একটা অ্যারোমা বের হবে। আচারের মোটামুটি সব উপকরণই কিন্তু আমার দেয়া শেষ। এভাবে আরেকটু রান্না করার পরে আমি রসুন দিয়ে দিব গোটা গোটা। আধা কাপ রসুন ছিলে নিয়ে ঠিক এভাবে কোয়া কোয়া দিয়ে দিচ্ছি। এটা কিন্তু গলে যাবে না, এই রসুনটা গোটা গোটাই থাকবে। আর রসুনের কোয়াটা কিন্তু কোনোভাবেই চিড়ে দেবেন না, একদম গোটা গোটা দিবেন। চিড়ে দিলে কিন্তু এটা গলে যাবে, তখন খেতে ভালো লাগবে না। আর এটা যখন গোটা গোটা থাকবে, যখন আপনারা পরে খাবেন তখন বুঝতে পারবেন যে এটা কতটা টেস্টি। এটা হতে হতে আমি আরেকটা কাজ সেরে ফেলি, সেটা হচ্ছে মৌরিটাকে আমি একটু ভেজে নেই। একটা তাওয়া চুলার উপরে দিয়ে গরম করে নিয়ে মৌরিটা আমি একটু টেলে নিলাম। মৌরিটা যখন লাল হয়ে গেছে তখন একটা কুটনিতে এরকম নিয়ে এবার এটাকে কুটে নিচ্ছি। আর কুটার সময় খেয়াল রাখতে হবে এটা কিন্তু একদম মিহি গুঁড়ি করে ফেলা যাবে না, একটু আধা ভাঙ্গা অবস্থায় থাকবে, ঠিক এরকম। আচারটা কিন্তু আমার মোটামুটি প্রায় শেষ। খুব সুন্দর একটা কালার এসছে, তেঁতুল গুড় সব কিছু মিলে খুব সুন্দর একটা টেক্সচার। এবার আমি সেই গুঁড়ো করা মৌরিটা এখানে দিয়ে দিলাম, একটু ছড়িয়ে দিতে হবে। মৌরি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। আবার নাড়াচাড়া করছি। এই মৌরিটা দেওয়ার পরেই কিন্তু আচারের যে আসল ফ্লেভারটা সেটা আসবে। খুব সুন্দর লাগছে দেখতে, রসুন, গোটা রসুন, শুকনো মরিচ, আমড়ার আটি, আর গন্ধটাও কিন্তু সেই রকম বের হয়েছে। যখন আপনারা এটা তৈরি করবেন তখন বুঝতে পারবেন। এই পর্যায়ে এসে একটু দেখে নেই সব কিছু ঠিক আছে কিনা। এবার চুলাটা বন্ধ করে দিয়ে আচারটাকে আমি রুম টেম্পারেচারে নিয়ে আসবো। চলুন এই ফাঁকে দেখে নেই আচার তৈরি করতে কি কি লাগছে। আমরা 1 কেজি, সরিষার তেল 2 কাপ, সাদা সরিষা বাটা 2 টেবিল চামচ, রসুনের কোয়া আধা কাপ, 1 কাপ গুড়, তেঁতুল 2 টেবিল চামচ, তেজপাতা 2টি, 5 ফোড়ন আধা চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, শুকনো মরিচ 10-12টি, ভিনেগার 2 টেবিল চামচ, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ি, ভাজা মৌরি গুঁড়ি 1 চা চামচ, লবণ 2 চা চামচ। আচারটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি আচারটাকে একটা বয়মে নিয়ে নিচ্ছি। গরম অবস্থায় যদি আমি আচারটাকে বয়মে নিতাম সেক্ষেত্রে হতো কি, আচারের গরম থেকে বয়মের ভিতরে একটা
বাষ্প তৈরি হতো, আর সেই বাষ্পটা থেকে পানি হতো, তখন আচারটা কিন্তু 2-1 দিনের মধ্যেই একদম নষ্ট হয়ে যেত, ফাঙ্গাস পড়ে যেত। ঠিক এই কারণেই আচারটাকে একদম রুম টেম্পারেচারে এনে তারপরে বয়ামে নিতে হবে। যতটুকু তেল আমি দিয়েছিলাম সবটুকু তেলই কিন্তু বয়ামে দিতে হবে, তাহলে আচারটা খুব ভালো থাকবে। আচারের নিয়মই হচ্ছে আচারটা তেলের নিচে থাকতে হবে। একটুভাবে ঝাঁকি দিয়ে আমি একটু আচারগুলোকে বসিয়ে দিচ্ছি। অনেকেই জিজ্ঞেস করে থাকেন, আপু আচার রোদে দেওয়ার নিয়মটা কি? এরকম একদম খুব কড়া রোদে আচারের বয়ামটাকে একটা ভালো জায়গায় রেখে বয়ামের মুখটাকে একটু লুজ দিয়ে দিতে হবে। ঠিক এভাবে লুজ দিয়ে একটু এভাবে রেখে দিতে হবে যতক্ষণ পর্যন্ত রোদ থাকে। ঢাকনাটা লুজ দিয়ে রাখলে হবে কি, আচারের ভেতরে যদি কোনো পানি থাকে সেটা ভ্যাপার হয়ে বের হয়ে যাবে। রোদে দেওয়ার পরে কিন্তু কখনোই আবার গরম অবস্থায় মুখটা টাইট করে আটকাবেন না, আবার ঠান্ডা করে তারপরে মুখ আটকাবেন। আচার খাওয়ার সময় কখনোই আচারের ভেতরে হাত দেবেন না, আর ভেজা চামচও কিন্তু কখনো ব্যবহার করবেন না। একটা শুকনো চামচ দিয়ে আচার তুলবেন, সেই চামচটা যদি ভেজা হাত দিয়ে ধরেন বা মুখে দেন তাহলে কিন্তু সেই চামচটা আবার আচারে দেবেন না। ঠিক এভাবে যদি আপনার নিয়ম মেনে চলেন তাহলে কিন্তু আচারটা অনেক দিন ভালো থাকে, ফ্রিজে রাখারও কোনো দরকার হয় না। আর মাঝে মাঝে অবশ্যই এরকম রোদে দেবেন। আর যদি রোদ না থাকে তাহলে আচারটা কিন্তু আপনারা ফ্রিজে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।